হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, এখন থেকে প্রত্যেকটি ভিডিওর থাম্বনেল বা ব্যানার দেখে এড়িয়ে যাবেন না, কারণ সামাজিক কারণে এখন থেকে প্রত্যেকটি ভিডিওর ব্যানারে আমরা খারাপ কিছু লিখব না ভেবেছি। তাই বলছি, প্রতিটি ভিডিও ক্লিক করে গল্পটা আগে শুনুন। আর আমাদের এই গল্পএক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও ছাড়ি। মনে থাকে যেন রাত 9টা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন, রাত 9টা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াং ব্যান্ডদের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি। তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও, নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সেদিন কলকাতার আকাশে যেন কোনো এক পাগলা কবির মেজাজ ভর করেছিল। দুপুর থেকেই আকাশটা কালো করে এসেছিল, যেন হাজার বছরের জমানো অভিমান আজকেই বৃষ্টি হয়ে ঝরে পড়বে। বিকেলের আলো নিভতে না নিভতেই শুরু হলো সেই তাণ্ডব। ঝমঝমিয়ে বৃষ্টি, সাথে উন্মত্ত হাওয়া আর কান ফাটানো বাজ। শহরের ব্যস্ত রাস্তাগুলো কয়েক ঘন্টার মধ্যেই ফাঁকা হয়ে গেল। যারা বাইরে ছিল তারা কোনোমতে একটা আশ্রয়ের জন্য ছুটছিল। এরকমই এক দুর্যোগের রাতে বালিগঞ্জ সার্কুলার রোডের এক অভিজাত আবাসনের সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল একটা ধবধবে সাদা মার্সিডিজ। ড্রাইভার বারবার চেষ্টা করেও গাড়িটা আর স্টার্ট করতে পারল না। পেছনের সিটে বসে থাকা বৃষ্টি সেনের কপালে একটা সূক্ষ্ম বিরক্তির ভাঁজ পড়ল। বয়স 23 কি 24, পরনে দামি ডিজাইনার সালোয়ার কামিজ, হাতে রোলেক্সের ঘড়ি। তার চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ থাকলেও কোথাও যেন একটা চাপা অস্থিরতাও ছিল। কি হলো রামু কাকা? গলাটা তার রেশমের মতো মসৃণ, কিন্তু তাতে অধৈর্য স্পষ্ট। ড্রাইভার রামু কাকা অসহায় মুখে বলল, বুঝতে পারছি না দিদিমণি, ইঞ্জিনটা হঠাৎ বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে বড় কোনো সমস্যা গি। বৃষ্টি জানালার বাইরে তাকালো। কাচের উপর বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো গড়িয়ে পড়ছে। বাইরেটা ঝাপসা, শুধু নিয়ন আলোর প্রতিচ্ছবি কাচের গায়ে কাঁপছে। তার একটা জরুরি আর্ট এক্সিবিশনে যাওয়ার কথা ছিল। বাবা, অর্থাৎ শহরের বিখ্যাত শিল্পপতি অরিন্দম সেনের করা নির্দেশ, এই এক্সিবিশনে তাকে যেতেই হবে। বাবার ব্যবসার জন্য এই ধরনের অনুষ্ঠানে যাওয়াটা তার রুটিনের অংশ। কিন্তু এই প্রকৃতি যেন আজ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মোবাইল নেটওয়ার্কও নেই। বৃষ্টি নিজের দামি ফোনটার দিকে তাকিয়ে বলল, অন্য গাড়ি কখন আসবে তারও ঠিক নেই গি। রামু কাকা বলল, দিদিমণি, ওই যে সামনে একটা পুরনো বাড়ির আলো জ্বলছে, মনে হচ্ছে কোনো দোকান বা কিছু হবে। আপনি যদি চান আমি গিয়ে দেখতে পারি কোনো মেকানিকের নম্বর পাওয়া যায় কিনা। বৃষ্টি কয়েক মুহূর্ত ভাবল। এই অচেনা জায়গায় দুর্যোগের রাতে গাড়ি থেকে নামাটা কতটা নিরাপদ তা সে জানে, কিন্তু ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকাও সম্ভব নয়। সে বলল, থাক, আপনাকে যেতে হবে না, আমিই যাচ্ছি, আপনি গাড়িতেই বসুন। রামু কাকা অবাক হয়ে বলল, কিন্তু দিদিমণি, এই ঝড় বৃষ্টির মধ্যে গু। তার কথা শেষ হওয়ার আগেই বৃষ্টি গাড়ির দরজা খুলে ফেলল। একটা দামি পার্স আর মোবাইল হাতে নিয়ে সে কোনোমতে মাথা বাঁচিয়ে দৌড় দিল সেই পুরনো বাড়িটার দিকে। বাড়িটা বেশ পুরনো, ইংরেজ আমলের স্থাপত্যের ছাপ স্পষ্ট। একতলার একটা বড় জানালার ভেতর থেকে হলদেটে আলো বেরিয়ে আসছে। বৃষ্টির ফোঁটা তার রেশমি চুলে আর দামি পোশাকে পরে নকশা তৈরি করছিল। দরজার সামনে এসে সে দেখল কোনো নেমপ্লেট নেই। একটা পুরনো কাঠের দরজা, যেটা বহু ঝড়জোর সহ্য করেও দাঁড়িয়ে আছে। দরজায় কোনো কলিং বেলও নেই। ইতস্তত করে সে দরজার কড়াটা ধরে কয়েকবার নাড়ল। ভেতর থেকে কোনো সাড়া এলো না, শুধু বৃষ্টির শব্দ আর হাওয়ার শো শো আওয়াজ। আরও একবার, এবার একটু জোরে কড়া নাড়ল সে। কিছুক্ষণ পর দরজাটা সামান্য ফাঁক হল। ভেতর থেকে বেরিয়ে এলো একজোড়া গভীর কালো চোখ। সেই চোখের দৃষ্টিতে একই সাথে বিস্ময় আর বিরক্তি মেশানো ছিল। ছেলেটির বয়স 26 কি 27 হবে। লম্বা, ছিপছিপে চেহারা, পরনে একটা সাধারণ জিন্স আর রং মাখা টি শার্ট। এলোমেলো চুলগুলো কপালে এসে পড়েছে। তার হাতে ছিল একটা তুলি, যেটার ডগায় নীল রং লেগে আছে। কাকে চাই? ছেলেটার গলার স্বরটাও তার চোখের মতোই গভীর। বৃষ্টি একটু থতমত খেয়ে গেল। সে ভেবেছিল এটা কোনো অফিস বা দোকান হবে, কিন্তু ভেতরটা দেখে মনে হচ্ছে কোনো শিল্পীর স্টুডিও। সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমার গাড়িটা বাইরে খারাপ হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি।
যদি শুধু মোবাইল নেটওয়ার্ক আসা পর্যন্ত একটু দাঁড়ানোর অনুমতি দেন। ছেলেটা কয়েক মুহূর্ত বৃষ্টির আপাদমস্তক দেখল। তার ভেজা পোশাক, দামি ঘড়ি, আর তার চোখে মুখের আভিজাত্য, সবকিছুই যেন ছেলেটার জগতের থেকে কয়েক আলোকবর্ষ দূরে। ছেলেটা দরজাটা পুরোপুরি খুলে দিয়ে একপাশে সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন গু। বৃষ্টি ভেতরে পা রাখতেই একটা অদ্ভুত গন্ধ তার নাকে এলো। টারপিনটিনের তেল, পুরনো ক্যানভাস আর ভেজা মাটির একটা মিশ্র গন্ধ। ঘরটা বিশাল বড়, কিন্তু আসবাবপত্র প্রায় নেই বললেই চলে। দিকে শুধু ক্যানভাস আর ক্যানভাস। কোনোটা শেষ, কোনোটা অর্ধেক, কোনোটা বা সবে শুরু হয়েছে। ঘরের মাঝখানে একটা বড় ইজেলের উপর একটা বিশাল ক্যানভাস রাখা, যেটাতে সে হয়তো একটু আগেই কাজ করছিল। এক কোণায় একটা ছোট ডিভান, একটা বইয়ের তাক আর একটা ছোট টেবিল। সবকিছুতেই একটা শৈল্পিক অগোছালো ভাব। বৃষ্টি অস্বস্তি নিয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। ছেলেটা দরজা বন্ধ করে তার দিকে ঘুরে দাঁড়াল। আমি আকাশ, ছেলেটা শান্ত গলায় বলল। আপনি বসতে পারেন কি? সে ডিভানটার দিকে ইঙ্গিত করল। আমি বৃষ্টি, সে প্রায় ফিসফিস করে বলল। ডিভানটার উপর কিছু স্কেচবুক রাখা ছিল। আকাশ সেগুলো সরিয়ে জায়গা করে দিল। বৃষ্টি সাবধানে বসল। তার দামি পোশাকের সাথে এই পুরনো ডিভানটা একেবারেই বেমানান লাগছিল। আকাশ আবার নিজের কাজে ফিরে যেতে গিয়েও থেমে গেল। বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আপনি তো পুরো ভিজে গেছেন। 1 মিনিট দাঁড়ান। সে ভেতরের একটা ছোট ঘর থেকে একটা তোয়ালে নিয়ে এসে বৃষ্টির দিকে এগিয়ে দিল। এটা পরিষ্কার, সে যোগ করল। বৃষ্টি ইতস্তত করে তোয়ালেটা হাতে নিল। তার জীবনে সে কখনো কোনো অচেনা মানুষের থেকে এভাবে সাহায্য নেয়নি। সে আলতো করে চুলটা মুছে নিল। আকাশ বলল, 1 কাপ কফি চলবে? নাকি চা? চা, বৃষ্টি প্রায় সাথে সাথেই উত্তর দিল। আকাশ একটা ছোট ইলেকট্রিক কেটলিতে জল বসিয়ে দিল। 2 কাপে চা বানিয়ে একটা কাপ বৃষ্টির দিকে এগিয়ে দিল। কাপটা সাধারণ, কিন্তু ধোয়া ওঠা চাটা এই ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টির কাছে অমিতের মতো মনে হল। ধন্যবাদ, বৃষ্টি চায়ের কাপে চুমুক দিয়ে বলল। আকাশ কোনো উত্তর না দিয়ে নিজের কাপটা হাতে নিয়ে ইজেলের সামনে গিয়ে দাঁড়াল। সে তার অসমাপ্ত ছবিটার দিকে তাকিয়ে রইল। ছবিটা ছিল এই ঝড় বৃষ্টির রাতেরই একটা প্রতিচ্ছবি। উত্তাল সমুদ্র, কালো আকাশ আর তার মাঝে একটা একাকী নৌকার লড়াই। ছবিটায় এমন একটা বিষণ্ণতা আর শক্তি ছিল যে বৃষ্টি চোখ ফেরাতে পারছিল না। আপনি খুব সুন্দর আঁকেন, বৃষ্টি নিজেকে আটকাতে না পেরে বলল। আকাশ ফিরে তাকাল। তার চোখে কোনো ভাবান্তর নেই। এটা আমার পেশাগু। শুধু পেশা নয়, বৃষ্টি বলল। এটা প্যাশন। আপনার প্রত্যেকটা তুলির টানে একটা গল্প আছে কি? আকাশ এবার একটু অবাক হল। তার ছবির প্রশংসা অনেকেই করে, কিন্তু এভাবে তার ছবির ভেতরের অনুভূতিটা খুব কম লোকেই বুঝতে পারে। সে বৃষ্টির দিকে এগিয়ে এলো। আপনি ছবি বোঝেন? চেষ্টা করি, বৃষ্টি মৃদু হাসল। আমার বাবা একজন আর্ট কালেক্টর। ছোটবেলা থেকেই অনেক বড় বড় শিল্পীর কাজ দেখে বড় হয়েছি। তবে আপনার কাজের মধ্যে একটা আলাদা কিছু আছে। একটা কাঁচা, অদম্য আবেগ। আকাশ কিছু বলল না। সে শুধু বৃষ্টির চোখের দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে মেয়েটার চোখে শুধু আভিজাত্য নয়, একটা গভীরতাও দেখতে পেল। যে চোখ ছবি দেখতে জানে, সে চোখ হয়তো মানুষও পড়তে পারে। বাইরে বৃষ্টির দাপট তখনও কমেনি। সময় কাটানোর জন্য বৃষ্টি উঠে দাঁড়িয়ে স্টুডিওর চারপাশের ছবিগুলো দেখতে শুরু করল। প্রত্যেকটা ছবিতে যেন জীবনের এক একটা অধ্যায় আঁকা। কোনোটাতে এক বৃদ্ধের হাসি মুখের অসংখ্য বলিরেখা, কোনোটাতে এক শিশুর অবাক দৃষ্টি, আবার কোনোটাতে কলকাতার এক পুরনো গলির একাকিত্ব। একটা ছবির সামনে এসে বৃষ্টি থমকে দাঁড়াল। ছবিটা ছিল এক জোড়া চোখের। শুধু 2টো চোখ আঁকা, কিন্তু সেই চোখের মধ্যে যেন একটা গোটা সমুদ্রের গভীরতা আর যন্ত্রণা লুকিয়ে আছে। চোখ দুটো একটা মেয়ের, কিন্তু সেই মেয়ের মুখটা সম্পূর্ণ আঁকা হয়নি। এই ছবিটা অসমাপ্ত কেন? বৃষ্টি জিজ্ঞেস করল। আকাশ তার পেছনে এসে দাঁড়িয়েছিল। সে শান্ত গলায় বলল, কারণ যে মুখের ছবি আমি আঁকতে চেয়েছিলাম, সেই মুখটা আমি খুঁজে পাইনি। শুধু চোখ দুটোই আমার স্মৃতিতে রয়ে গেছে কি? তার গলার স্বরে এমন একটা বিষণ্ণতা ছিল যে বৃষ্টি আর কিছু জিজ্ঞেস করতে পারল না। সে বুঝতে পারল এই ছবির পেছনে একটা গভীর ব্যক্তিগত গল্প লুকিয়ে আছে। একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো তাদের মধ্যে। সেই নীরবতা ভাঙল বৃষ্টির ফোনের রিংটোন। নেটওয়ার্ক ফিরে এসেছে। ওপাশে তার বাবা, অরিন্দম সেন। হ্যালো বাবা, বৃষ্টি ফোনটা কানে দিয়ে বলল। তুমি কোথায়?
এক্সিবিশন শুরু হয়ে গেছে। মিস্টার ঘটকের সাথে আমার কথা ছিল তোমার পরিচয় করিয়ে দেব। অরিন্দম সেনের গলায় স্পষ্ট বিরক্তি। বাবা, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি একটা জায়গায় আটকে পড়েছি। কি? কোথায় তুমি? এক্ষুনি ড্রাইভারকে বলো আরেকটা গাড়ি পাঠাতে। এখানে নেটওয়ার্ক ছিল না, এইমাত্র এলো। আমি ব্যবস্থা করছি। বৃষ্টি বাবাকে আশ্বস্ত করে ফোনটা রাখল। সে আকাশের দিকে তাকিয়ে একটু অপরাধীর মতো হাসল। আমাকে এবার যেতে হবে। আপনাকে অনেক বিরক্ত করলাম গে। কোনো ব্যাপার না, আকাশ নিস্পৃহভাবে বলল। মানুষের প্রয়োজনে মানুষই তো পাশে দাঁড়ায়। বৃষ্টি তার পার্স থেকে একটা কার্ড বের করে আকাশের দিকে এগিয়ে দিল। এটা আমার কার্ড। আপনার চায়ের দাম তো আমি দিতে পারবো না, কিন্তু আপনার যে কোনো প্রয়োজনে যদি আমি কোনোদিন কাজে আসতে পারি তাহলে খুব খুশি হব। আকাশ কার্ডটার দিকে একবার তাকাল। বৃষ্টি সেন, ডিরেক্টর, সেন ইন্ডাস্ট্রিজ। সে কার্ডটা হাতে নিল না, শুধু বলল, এর কোনো প্রয়োজন ছিল না। আপনি একজন অতিথি ছিলেন। বৃষ্টি একটু আহত হল। তার মনে হল ছেলেটা হয়তো তার ঐশ্বর্যকে ব্যঙ্গ করছে। সে কার্ডটা পার্সেই রেখে দিল। ঠিক আছে, আমি তাহলে আসছি। বৃষ্টি দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার আগে সে শেষবারের মতো ঘুরে আকাশের দিকে তাকাল। আকাশ তখন আবার তার সেই অসমাপ্ত ছবিটার দিকে তাকিয়ে আছে। তার মুখটা আলোধারিতে এমন রহস্যময় লাগছিল যে বৃষ্টির মনে হল সে যেন এক অচেনা জগতের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে প্রবেশ করার আগেই তাকে ফিরে যেতে হচ্ছে। বৃষ্টি বেরিয়ে যাওয়ার পর আকাশ দরজাটা বন্ধ করে দিল। ঘরের মধ্যে আবার সেই আগের একাকিত্ব ফিরে এলো। কিন্তু এবার সেই একাকিত্বের সাথে মিশে রইল একটা দামি পারফিউমের হালকা সুবাস আর একজোড়া কৌতূহলী চোখের স্মৃতি। আকাশ সেই ডিভানের দিকে তাকালো যেখানে বৃষ্টি বসেছিল। তারপর নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল। পরের কয়েকটা দিন বৃষ্টির মনটা কেমন যেন অস্থির হয়ে রইল। তার বিলাসবহুল জীবন, পার্টির জৌলুস, বাবার ব্যবসার মিটিং, কিছুই তার ভালো লাগছিল না। তার চোখে বারবার ভেসে উঠছিল সেই পুরনো স্টুডিও, ক্যানভাসের জঙ্গল আর একজোড়া গভীর, কালো চোখ। আকাশের সেই অসমাপ্ত চোখের ছবিটা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। সে ইন্টারনেটে আকাশ, আর্টিস্ট, কলকাতা লিখে অনেক খুঁজেও তাকে পায়নি। ছেলেটা যেন এক রহস্য। সে কোনো গ্যালারিতে নিজের ছবি বিক্রি করে না, কোনো সোশ্যাল মিডিয়াতেও তার অস্তিত্ব নেই। সে নিজের জগতে একাকী এক সম্রাট। 3 দিন পর বৃষ্টি আর নিজেকে আটকাতে পারল না। সে ড্রাইভারকে এড়িয়ে নিজেই গাড়ি চালিয়ে আবার সেই পুরনো বাড়িটার সামনে এসে হাজির হল। এবার আর ঝড় বৃষ্টি নেই। বিকেলের নরম আলোয় পুরনো বাড়িটাকে আরও মায়াবী লাগছিল। বৃষ্টি কয়েক মুহূর্ত গাড়িতে বসে ভাবল, সে এখানে কেন এসেছে? তার কি দরকার? কোনো উত্তর খুঁজে পেল না সে। শুধু মনটা তাকে বারবার এখানে টেনে আনছে। অবশেষে সে গাড়ি থেকে নেমে সেই কাঠের দরজার সামনে গিয়ে দাঁড়াল। এবার আর কড়া নাড়ল না, দরজায় আলতো করে টোকা দিল। দরজাটা আকাশই খুলল। আজ তার পরনে একটা সাদা শার্ট আর জিন্স। তাকে দেখে সে একটু অবাক হল না, যেন সে জানত বৃষ্টি আসবে। আপনি? আকাশ শান্তভাবে জিজ্ঞেস করল। আমি আসলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম। বৃষ্টি একটা খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করল। আকাশ তার দিকে তাকিয়ে মৃদু হাসল। ভেতরে আসুন। বৃষ্টি ভেতরে এসে দেখল স্টুডিওটা আগের মতোই অগোছালো। কিন্তু আজ তার এই অগোছালো পরিবেশটাকে অনেক বেশি জীবন্ত মনে হল। চা খাবেন? আকাশ জিজ্ঞেস করল। বৃষ্টি মাথা নেড়ে হ্যাঁ বলল। চা বানাতে বানাতে আকাশ বলল, সেদিন আপনার কার্ডটা না নেওয়ার জন্য আমি দুঃখিত। আসলে আমি খুব একটা বাইরের জগতের সাথে যোগাযোগ রাখি না। আমি বুঝতে পেরেছি, বৃষ্টি বলল। আপনি নিজের জগতে থাকতেই ভালোবাসেন। চা খেতে খেতে তাদের মধ্যে অনেক কথা হল। বৃষ্টি জানতে পারল আকাশ ছোটবেলা থেকেই আঁকে। তার বাবা মা কেউ নেই। সে একাই থাকে আর ছবি এঁকেই তার সামান্য যা কিছু প্রয়োজন তা মিটিয়ে নেয়। সে টাকার জন্য ছবি আঁকে না, আঁকে নিজের আত্মার শান্তির জন্য। তার ছবি যারা কেনে তারা শিল্পবোদ্ধা। তারা আকাশকে খুঁজে নেয়, আকাশ তাদের খোঁজে না। বৃষ্টি নিজের জীবনের কথাও বলল। তার স্বপ্নের কথা, যা তার বাবার উচ্চাকাঙ্ক্ষার নিচে চাপা পড়ে গেছে। সে আর্কিটেকচার নিয়ে পড়তে চেয়েছিল, পুরনো স্থাপত্যকে নতুন জীবন দিতে চেয়েছিল। কিন্তু বাবার ব্যবসার দায়িত্ব তার কাঁধে।
সে এক সোনার খাঁচায় বন্দি পাখি, যার ডানা আছে কিন্তু ওড়ার অনুমতি নেই। আকাশ চুপ করে তার সব কথা শুনল। সে বৃষ্টির চোখের মধ্যে সেই যন্ত্রণাটা দেখতে পেল, যা সে তার ক্যানভাসে ফুটিয়ে তোলে। কথা শেষ হলে বৃষ্টি বলল, আমি আপনার একটা ছবি কিনতে চাই। আকাশ বলল, আমার ছবি বিক্রির জন্য নয়। তাহলে? বৃষ্টি অবাক হল। আপনি বললেন আপনার ছবি লোকে কেনে গি। যারা কেনে তারা ছবির মূল্য বোঝে, দাম নয়। তারা ছবিটাকে ভালোবাসে, আকাশ বলল। আপনি কোন ছবিটা কিনতে চান? বৃষ্টি সেই অসমাপ্ত চোখের ছবিটার দিকে ইঙ্গিত করল। ওইটা ঘি। আকাশ হেসে ফেলল। ওটা তো অসমাপ্ত। ওটা দিয়ে আপনি কি করবেন? আমি ওটাকে সম্পূর্ণ দেখতে চাই, বৃষ্টি দুই গলায় বলল। আমি চাই আপনি ওই মুখটা খুঁজে পান গু। আকাশ বৃষ্টির চোখের দিকে তাকাল। তার মনে হল সে যে মুখটা এতদিন ধরে খুঁজছিল, সেই মুখটা হয়তো তার সামনেই বসে আছে। কিন্তু সে মুখে কিছু বলল না। হঠাৎ বৃষ্টির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল, আপনি কি আমার একটা পোর্ট্রেট আঁকবেন? আকাশ চমকে উঠল। সে সাধারণত কারো কমিশন কাজ করে না। বৃষ্টি তার দিকে ঝুঁকে এসে বলল, প্লিজ, আমি আপনাকে তার জন্য যে কোনো মূল্য দিতে রাজি আছি। আমার শুধু একটাই শর্ত, ছবিটা আপনি আপনার মতো করে আঁকবেন। কোনো আরোপিত হাসি বা সজ্জা নয়। আপনি আমার চোখে যা দেখতে পাবেন শুধু সেটুকুই আঁকবেন গু। আকাশ অনেকক্ষণ ভাবল। সে বৃষ্টির চোখের দিকে তাকিয়ে রইল। এই চোখে একটা অদ্ভুত আকর্ষণ আছে। একটা আভিজাত্যের আড়ালের বিষণ্ণতা, একটা বিদ্রোহ করার চাপা ইচ্ছা। একজন শিল্পীর জন্য এর থেকে আকর্ষণীয় বিষয় আর কি হতে পারে? সে অবশেষে রাজি হল। ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে গি। কি শর্ত? যতদিন না এই ছবিটা শেষ হচ্ছে ততদিন আপনাকে রোজ বিকেলে এখানে আসতে হবে। কোনো দামি পোশাক বা মেকআপ নয়। যেমন সাধারণভাবে আপনি থাকেন ঠিক সেভাবেই আসবেন গু। বৃষ্টি এক কথায় রাজি হয়ে গেল। সেই দিন থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। রোজ বিকেলে বৃষ্টি তার ঝলমলে পৃথিবী ছেড়ে আকাশের সাদামাটা স্টুডিওতে এসে হাজির হতো। আকাশ ঘণ্টার পর ঘণ্টা ধরে তাকে দেখত আর ক্যানভাসে রং লাগাত। তারা খুব বেশি কথা বলত না, কিন্তু তাদের নীরবতার মধ্যেও হাজারো না বলা কথা ভেসে বেড়াত। বৃষ্টি আবিষ্কার করল, আকাশের জগতে কোনো লোক দেখানো ব্যাপার নেই। এখানে সবই সত্যি, সবই খাঁটি। সে আকাশের সাথে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, তার ছবি আঁকা দেখত, তার সাথে চা খেত। এই কয়েকটা ঘণ্টা সে সত্যিকারের বৃষ্টি হয়ে উঠত, সেন ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর নয়। আকাশ ও বৃষ্টির মধ্যে এক নতুন মানুষকে খুঁজে পেল। সে দেখল এই ধনী মেয়েটার ভেতরে একটা সরল, সংবেদনশীল মন আছে, যে সামান্য কিছুতেই খুশি হতে জানে। বৃষ্টির সঙ্গ তার একাকী জীবনে নতুন রঙের ছোঁয়া এনে দিল। সে ধীরে ধীরে বুঝতে পারছিল সে শুধু বৃষ্টির পোর্ট্রেট আঁকছে না, সে অজান্তেই বৃষ্টির প্রেমে পড়ে যাচ্ছে। একদিন ছবি আঁকার সময় বৃষ্টি হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা আকাশ, তোমার আঁকা সেই অসমাপ্ত চোখের মেয়েটিকে ছিল? আকাশের হাতটা মুহূর্তের জন্য থেমে গেল। তার মুখটা কঠিন হয়ে এলো। সে তুলিটা নামিয়ে রেখে বলল, ওটা আমার অতীত। আর অতীতকে আমি ক্যানভাসে বন্দি করে রাখতে চাই না গিয়ে। বৃষ্টি বুঝতে পারল সে ভুল প্রশ্ন করে ফেলেছে। সে আর কিছু বলল না। কিন্তু সেদিন বাড়ি ফেরার পর থেকে আকাশের মুখটা কেমন যেন বদলে গেল। সে বৃষ্টির সাথে আগের মতো সহজভাবে কথা বলছিল না। তার ব্যবহারে একটা দূরত্ব চলে এসেছিল। বৃষ্টি বুঝতে পারছিল না তার কি করা উচিত। প্রায় 10 দিন পর পোর্ট্রেটটা প্রায় শেষ হয়ে এসেছিল। আকাশ ক্যানভাসটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। সে বৃষ্টিকে বলেছিল একেবারে শেষ হলে তবেই দেখাবে। সেদিন বিকেলে বৃষ্টি যখন স্টুডিওতে এলো তখন আকাশ সেখানে ছিল না। টেবিলের উপর একটা চিরকুট রাখা ছিল। আমার ফিরতে একটু দেরি হবে, তুমি বসো। আকাশ বৃষ্টি ডিভানে বসে অপেক্ষা করতে লাগল। তার চোখ বারবার পড়ছিল কাপড় দিয়ে ঢাকা সেই ক্যানভাসটার দিকে। তার খুব ইচ্ছে করছিল কাপড়টা সরিয়ে দেখতে আকাশ তাকে কেমনভাবে এঁকেছে। অনেকক্ষণ নিজেকে সামলে রাখার পর সে আর পারল না। কৌতূহলের কাছে সে হেরে গেল। বৃষ্টি উঠে দাঁড়িয়ে ক্যানভাসটার সামনে গেল। কাপা কাপা হাতে সে কাপড়টা সরাল। আর ছবিটা দেখার সাথে সাথেই তার শরীর দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। তার চোখ দুটো জলে ভরে উঠল। এ তো শুধু একটা পোর্ট্রেট নয়, এ যেন তার আত্মার প্রতিচ্ছবি। আকাশ তার হাসির আড়ালের কান্না, তার বিদ্রোহের আকাঙ্ক্ষা,
তার একাকিত্ব সবকিছুকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে। কিন্তু যেটা দেখে সে সবচেয়ে বেশি অবাক হল তা হল তার চোখ। আকাশ তার চোখ দুটো এমনভাবে এঁকেছে যা হুবহু সেই অসমাপ্ত ছবিটার চোখের মতো। সেই একই গভীরতা, একই যন্ত্রণা, একই আকুতি। বৃষ্টির বুঝতে বাকি রইল না যে আকাশ এতদিন ধরে যে মুখটা খুঁজছিল সেটা তারই মুখ। ঠিক সেই মুহূর্তে দরজা খোলার শব্দ হল। আকাশ ভেতরে ঢুকল। বৃষ্টিকে ক্যানভাসের সামনে দাঁড়ানো দেখে সে থমকে গেল। বৃষ্টি, আমি আকাশ কিছু বলতে চেষ্টা করল। বৃষ্টি তার দিকে ঘুরে দাঁড়াল। তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে কোনো কথা না বলে এগিয়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ প্রথমে হতচকিত হয়ে গেলেও পর মুহূর্তেই তার দুটো হাত বৃষ্টিকে জড়িয়ে ধরল। বাইরের পৃথিবীর সমস্ত নিয়ম, সমস্ত সীমানা, সমস্ত পার্থক্য যেন সেই একটা আলিঙ্গনে মুছে গেল। শুধু রইল দুটো মানুষের নিঃশ্বাস, দুটো হৃদয়ের স্পন্দন আর ক্যানভাসে আঁকা একজোড়া চোখ, যা অবশেষে তার মুখ খুঁজে পেয়েছে। আকাশের বাহুবন্ধনে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছিল বৃষ্টি। তার বহু বছরের জমানো একাকিত্ব, বাবার শাসনের অদৃশ্য শিকল আর একঘেয়ে জীবনের ক্লান্তি, সবকিছু যেন সেই একটা আলিঙ্গনে গলে জল হয়ে যাচ্ছিল। স্টুডিওর ভেতরে টারপিন্টিনের গন্ধ, ক্যানভাসের শাড়ি আর আকাশের হৃদয়ের ধুকপুকুনি, এই ছিল তখন বৃষ্টির পৃথিবী। কয়েক মুহূর্ত পর আকাশ আলতো করে বৃষ্টিকে নিজের থেকে ছাড়িয়ে দিল। তার চোখে ছিল একরাশ প্রশ্ন, বিস্ময় আর হয়তো একটু ভয়। সে বৃষ্টির ভেজা চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বৃষ্টি। বৃষ্টি তার ঠোঁটের উপর আঙুল রেখে বলল, চুপ, কিছু বলতে হবে না। আমি সব উত্তর পেয়ে গেছি। সে ক্যানভাসে আঁকা নিজের ছবিটার দিকে ইশারা করল। এই চোখে তুমি যা দেখেছ তা মিথ্যে নয় আকাশ। আমি সত্যি এইভাবেই বাঁচি, বা হয়তো বেঁচে থাকার অভিনয় করি কি। আকাশ বৃষ্টির হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। তার হাতের স্পর্শে একটা ভরসা ছিল, একটা আশ্রয় ছিল। আমি কোনোদিন ভাবিনি, আকাশ ধীরে ধীরে বলল, যে চোখের মধ্যে আমি আমার সবচেয়ে বড় যন্ত্রণা খুঁজে বেড়াতাম, সেই একই চোখে আমি আমার সবচেয়ে বড় শান্তি খুঁজে পাব। যন্ত্রণা? বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করল। তোমার সেই অসমাপ্ত ছবির চোখের পেছনে কিসের যন্ত্রণা ছিল আকাশ? আকাশের মুখটা মুহূর্তের জন্য মেঘলা হয়ে গেল। সে বৃষ্টির হাতটা ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। কিছু অতীত থাকে বৃষ্টি, যা বারবার ফিরে দেখতে ইচ্ছে করে না। ওটা আমার জীবনের এমন একটা অধ্যায় যা আমি অনেক কষ্টে বন্ধ করেছি। বৃষ্টি বুঝতে পারল সে আবার ভুল জায়গায় আঘাত করে ফেলেছে। আকাশ তাকে তার হৃদয়ের দরজা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু কিছু ঘর এখনও তালাবন্ধ। সে আর জোর করল না। সে কাছে এগিয়ে গিয়ে আকাশের কাঁধে হাত রেখে বলল, আমি দুঃখিত। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। যখন তোমার মনে হবে তখন তুমি আমাকে সব বলো। আমি অপেক্ষা করব। আকাশের কঠিন মুখটা একটু নরম হল। সে বৃষ্টির দিকে তাকিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। সেইটা ছিল তাদের জীবনের এক নতুন শুরু। তারা গঙ্গার ঘাটে গিয়ে বসল। কোনো দামি রেস্তোরাঁ নয়, শুধু মাটির ভারে চা আর অস্তগামী সূর্যের নরম আলো। আকাশ তার জীবনের ছোট ছোট গল্প বলল, তার ছোটবেলার স্বপ্ন, তার প্রথম ছবি আঁকা, তার একাকিত্বের লড়াই। বৃষ্টিও প্রথমবার নিজের মনের কথা উজাড় করে দিল। সে বলল তার আর্কিটেক্ট হওয়ার স্বপ্নের কথা, যা অরিন্দম সেনের ব্যবসায়িক সাম্রাজ্যের তলায় চাপা পড়ে গেছে। কথা বলতে বলতে কখন যে রাত নেমে এসেছিল তারা খেয়ালই করেনি। বাড়ি ফেরার সময় আকাশ বৃষ্টির হাত ধরে বলল, আমার এই রঙহীন জীবনে তুমি এক পশলা বৃষ্টির মতোই এসেছ। আমাকে ছেড়ে যাবে না তো? বৃষ্টি আকাশের চোখের দিকে তাকিয়ে প্রতিশ্রুতি দিল, কখনোই না। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া যতটা সহজ, তা রাখা ততটাই কঠিন। পরের দিন সকাল থেকেই বৃষ্টিকে বাস্তবের মুখোমুখি হতে হল। তার পৃথিবী আর আকাশের পৃথিবীর মধ্যে যে আকাশপাতাল তফাত, তা সে পদে পদে অনুভব করতে শুরু করল। তাদের দেখা করার একমাত্র জায়গা ছিল আকাশের স্টুডিও। রোজ বিকেলে বৃষ্টি কোনো না কোনো অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে আসত। এই কয়েকটা ঘণ্টা সে যেন এক অন্য মানুষ হয়ে যেত। দামি ডিজাইনার পোশাক ছেড়ে সে সাধারণ সালোয়ার কামিজ পরত। মুখে কোনো মেকআপ থাকত না। সে আকাশের সাথে বসে ছবি আঁকত, তার অগোছালো স্টুডিও গুছিয়ে দিত, আর দুটো সাধারণ কাপে একসাথে চা খেত। এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই সে তার জীবনের অসাধারণ আনন্দ খুঁজে পেয়েছিল। আকাশও বদলে যাচ্ছিল। তার ছবির মধ্যে যে বিষণ্ণতাটা থাকত তা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। তার ক্যানভাসে এখন উজ্জ্বল রঙের ছড়াছড়ি।
সে বৃষ্টির হাসিমুখের অনেকগুলো স্কেচ তৈরি করেছিল। তার একাকী স্টুডিওটা এখন বৃষ্টির হাসির শব্দে মুখর থাকত। কিন্তু এই সুখ বেশিদিন গোপন রইল না। অরিন্দম সেনের মতো ধুরন্ধর ব্যবসায়ীর চোখকে ফাঁকি দেওয়া সহজ ছিল না। তিনি লক্ষ্য করছিলেন তার মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে। তার চালচলনে একটা অদ্ভুত উদাসীনতা, অথচ চোখে মুখে একটা নতুন দীপ্তি। সে এখন আর আগের মতো পার্টির জন্য বায়না ধরে না, বরং সারাক্ষণ কেমন যেন আনমনা হয়ে থাকে। একদিন ডিনার টেবিলে অরিন্দম সেন সরাসরি জিজ্ঞেস করলেন, বৃষ্টি, আজকাল তুমি বিকেলে কোথায় থাকো? প্রায় দিনই দেখি ইউনিভার্সিটির পর তুমি বাড়ি ফিরতে দেরি করছো গো। বৃষ্টি চমকে উঠল। সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলল, একটা প্রজেক্টের কাজে লাইব্রেরিতে যেতে হয় বাবাগু। অরিন্দম সেনের চোখে একটা সন্দেহের ছায়া খেলে গেল। তিনি গলায় বললেন, কোনো সাহায্যের প্রয়োজন হলে বলো। তোমার জন্য সেরা টিউটর আমি ব্যবস্থা করে দেব গু। বৃষ্টি বুঝতে পারল তার অজুহাতটা খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি। তার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সমস্যার শুরু হল কয়েক সপ্তাহ পর। অরিন্দম সেন বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করলেন। শহরের সমস্ত নামিদামি শিল্পপতি, রাজনীতিবিদ আর সেলিব্রিটিরা সেই পার্টিতে আমন্ত্রিত ছিল। বৃষ্টির জন্য এই পার্টিটা ছিল একটা ফাঁদের মতো। কারণ এই পার্টিতেই অরিন্দম সেন তাকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন শহরের অন্যতম বড় টেক জায়ান্ট মিস্টার খৈতানের ছেলে সিদ্ধার্থ খৈতানের সাথে। সিদ্ধার্থ লন্ডন থেকে এমবিএ করে ফিরেছে এবং অরিন্দম সেনের মতে সে বৃষ্টির জন্য পারফেক্ট ম্যাচ। বৃষ্টি পার্টিতে যাওয়ার জন্য একেবারেই রাজি ছিল না। সে আকাশকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারছিল না। সে বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু অরিন্দম সেনের সিদ্ধান্তের উপর কথা বলার সাহস তার ছিল না। পার্টির সন্ধ্যায় বৃষ্টি একটা দামি নীল গাউন পরে তৈরি হল। আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজেকে একটা পুতুলের মতো মনে হচ্ছিল। তার মনটা পড়েছিল আকাশের সেই পুরনো স্টুডিওতে। সে আকাশকে একটা মেসেজ করল, আজ দেখা করতে পারব না, বাড়িতে খুব জরুরি কাজ আছে গি। আকাশের উত্তর এলো, ঠিক আছে, নিজের খেয়াল রেখো গু। পার্টিতে ঝলমলে আলোর নিচে দাঁড়িয়েও বৃষ্টির নিজেকে খুব একা লাগছিল। সেই দিকে হাসির শব্দ, দামি পারফিউমের গন্ধ আর লোক দেখানো ভদ্রতার ছড়াছড়ি। অরিন্দম সেন তাকে সিদ্ধার্থের সাথে পরিচয় করিয়ে দিলেন। সিদ্ধার্থ দেখতে সুদর্শন, কথাবার্তায় স্মার্ট। সে বৃষ্টির সাথে কথা বলার অনেক চেষ্টা করল, কিন্তু বৃষ্টির মন সেখানে ছিলই না। সে বারবার ঘড়ি দেখছিল আর ভাবছিল, আকাশ এখন কি করছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আকাশের নামটা ভাসতেই সে কোনো দিকে না তাকিয়ে পার্টি থেকে বেরিয়ে লনে চলে এলো। হ্যালো, বৃষ্টির গলাটা ধরে আসছিল। সব ঠিক আছে তো? আকাশের গলায় উদ্বেগ। তোমার মেসেজটা পেয়ে কেমন যেন চিন্তা হচ্ছিল গু। আমি ভালো নেই আকাশ, বৃষ্টি প্রায় কেঁদে ফেলল। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। এই লোকগুলো, এই ঝলমলে মিথ্যে পৃথিবী, আমি এসবের অংশ হতে চাই না। আমি তোমার কাছে যেতে চাই। কোথায় তুমি? বৃষ্টি তাকে ঠিকানাটা বলল। আকাশ বলল, আমি আসছি, তুমি গেটের বাইরে এসে দাঁড়াও। বৃষ্টির মনে হল সে যেন নতুন করে নিঃশ্বাস নিল। সে কারো চোখে না পড়ে পার্টি থেকে বেরিয়ে এলো। বিশাল লোহার গেটের বাইরে এসে সে যখন দাঁড়াল, তখন তার গাউন আর হীরের গয়না এই রাতের রাস্তার সাথে একেবারেই বেমানান লাগছিল। কিছুক্ষণ পর একটা হলুদ ট্যাক্সি এসে তার সামনে দাঁড়াল। ভেতর থেকে আকাশ নেমে এলো। তার পরনে সাধারণ জিন্স আর শার্ট। এই জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে সে ছিল এক অভিনব। কিন্তু বৃষ্টির চোখে সেই মুহূর্তে আকাশই ছিল তার একমাত্র আশ্রয়। সে দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আকাশ কোনো প্রশ্ন করল না। সে ট্যাক্সির দরজা খুলে দিল। বৃষ্টি ভেতরে বসতেই ট্যাক্সিটা চলতে শুরু করল, পেছনে ফেলে রেখে গেল সেনেদের বাড়ির ঝলমলে আলো আর তার ভেতরের শূন্যতাকে। তারা আবার সেই গঙ্গার ঘাটে এসে বসল। বৃষ্টি তার দামি গাউন পরেই জেটির সিঁড়িতে বসে পড়ল। আকাশ তার জ্যাকেটটা খুলে বৃষ্টির কাঁধে জড়িয়ে দিল। সিদ্ধার্থকে আমার জন্য পছন্দ করা হয়েছে, বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে বলল। বাবা চান আমি ওকে বিয়ে করি। তাহলে আমাদের দুটো ব্যবসা এক হয়ে যাবে। বাবার কাছে আমার জীবনটা একটা বিজনেস ডিলের থেকে বেশি কিছু নয় গি। আকাশ চুপ করে রইল। সে বৃষ্টির হাতটা ধরে শুধু বলল, আমি তোমার সাথে আছি, যাই হয়ে যাক না কেন। সেই রাতে বাড়ি ফিরতে বৃষ্টির অনেক দেরি হল। সে যখন ভয়ে ভয়ে বাড়িতে ঢুকল, তখন দেখল ড্রয়িং রুমের আলো জ্বলছে। সোফায় বসে আছেন অরিন্দম সেন।
তার মুখটা পাথরের মতো কঠিন। কোথায় ছিলে? তার গলার স্বর বরফের মতো ঠান্ডা। আমি এক বন্ধুর সাথে মিথ্যে কথা বলো না। অরিন্দম সেন গর্জে উঠলেন। তিনি টেবিলের উপর কয়েকটা ছবি ছুঁড়ে ফেললেন। ছবিগুলো দেখে বৃষ্টির পায়ের তলার মাটি সরে গেল। সবগুলোই তার আর আকাশের ছবি। তাদের স্টুডিওতে বসে চা খাওয়ার ছবি, গঙ্গার ঘাটে হাত ধরে বসে থাকার ছবি, এমনকি কিছুক্ষণ আগে ট্যাক্সি থেকে নামার ছবিও। তুমি কি ভেবেছিলে আমি কিছু জানতে পারব না? অরিন্দম সেন উঠে দাঁড়ালেন। আমার মেয়ের গতিবিধির উপর নজর রাখার জন্য লোক রাখতে হবে, এটা ভাবতেও আমার লজ্জা করছে। কে এই ছেলেটা? একটা রাস্তার আর্টিস্ট। তার সাথে তুমি আমার সম্মান ধুলোয় মেশাচ্ছ। বাবা, তুমি যা ভাবছ তা নয়, বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল। আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা? অরিন্দম সেন ব্যঙ্গ করে হেসে উঠলেন। টাকা পয়সা, স্ট্যাটাস ছাড়া ভালোবাসা হয় না। ও তোমাকে ভালোবাসে না, তোমার টাকা আর স্ট্যাটাসকে ভালোবাসে। আর তুমি বোকার মতো ওর ফাঁদে পা দিয়েছ। আকাশ ওরকম ছেলে নয়, বৃষ্টি প্রতিবাদ করে উঠল। এই প্রথম সে তার বাবার চোখের দিকে তাকিয়ে জোর গলায় কথা বলল। তুমি ওকে চেনো না। ও আমার থেকে কিছুই চায় না। আমি সব বুঝি। অরিন্দম সেনের গলা আবার শীতল হয়ে এলো। কাল থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তোমার ফোন, গাড়ি, ক্রেডিট কার্ড সব আমার কাছে থাকবে। সিদ্ধার্থের পরিবারের সাথে আমি বিয়ের কথা এগিয়ে নিয়েছি। 2 মাসের মধ্যে তোমাদের বিয়ে হবে। এটা হতে পারে না, বৃষ্টি চিৎকার করে উঠল। আমি আকাশকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তাহলে ওই ছেলের পরিণতি খুব খারাপ হবে। বৃষ্টি। অরিন্দম সেন শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বললেন। আমি অরিন্দম সেন। আমি চাইলে ওকে এই শহর থেকে, এমনকি এই দেশ থেকেও করে দিতে পারি। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার ভালোবাসার মানুষের জীবনটা নরক বানাতে চাও, নাকি আমার কথা মেনে নেবে? বাবার চোখে সেই রাতে যে হিংস্রতা বৃষ্টি দেখেছিল, তা সে কোনোদিন ভুলতে পারবে না। তার মনে হল সে একটা খাঁচা থেকে বেরিয়ে আরেকটা বড় খাঁচায় বন্দী হতে চলেছে। তার সামনে দুটো রাস্তা, একদিকে তার ভালোবাসা, আর অন্যদিকে সেই ভালোবাসার মানুষের জীবন। বৃষ্টি কান্নায় ভেঙে পড়ল। তার পৃথিবীটা যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর অন্যদিকে সেই রাতে আকাশের স্টুডিওতে কেউ একজন কড়া নাড়ল। অনেক রাত হওয়ায় আকাশ একটু অবাক হয়েই দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে ছিল একজন অপরিচিত সুটেড বুটেড লোক। তার পেছনে আরও 2 জন বলিষ্ঠ চেহারার লোক। আকাশবাবু? লোকটা গম্ভীর গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ আপনাকে আমাদের সাথে একবার যেতে হবে। অরিন্দম সেন আপনার সাথে কথা বলতে চান। আকাশের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে বুঝতে পারল যে ঝড়টা আসার কথা ছিল সেটা দরজায় কড়া নেড়ে দিয়েছে। অন্ধকার রাত। অরিন্দম সেনের বিশাল শীতাত নিয়ন্ত্রিত অফিসের ঘরের নিস্তব্ধতা যেন গিলে খেতে আসছিল। ঘরের এক প্রান্তে কাচের দেওয়ালের উপারে ঝলমল করছে রাতের কলকাতা, আর অন্য প্রান্তে একটা দামি চামড়ার চেয়ারে বসেছিলেন অরিন্দম সেন নিজে। তার সামনে সোফার উপর বসেছিল আকাশ। তার দুপাশে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ চেহারার লোক দুটো বুঝিয়ে দিচ্ছিল এই সাক্ষাৎ বন্ধুত্বপূর্ণ নয়। অরিন্দম সেন তার হাতের দামি কলমটা ঘোরাতে ঘোরাতে শীতল গলায় বললেন, বসার জন্য ধন্যবাদ, মিস্টার আকাশ। যদিও তোমাকে এখানে আনার পদ্ধতিটা খুব একটা ভদ্র ছিল না। আকাশের চোখে কোনো ভয় ছিল না। ছিল শুধু একরাশ ঘৃণা আর দ্বিধা। সে শান্তভাবে বলল, যাদের উদ্দেশ্য অভদ্র তাদের পদ্ধতি ভদ্র হবে, এটা আশা করাটাই বোকামি, মিস্টার সেন। অরিন্দম সেনের ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। বাহ, শিল্পীদের শুধু হাতেই জোর থাকে না, মুখেও থাকে দেখছি। শোনো, আমি সোজাসাপটা কথা বলতে ভালোবাসি। আমার মেয়েকে তোমার মতো একজন রাস্তার আর্টিস্টের পাশে মানায় না। আমি তোমাদের এই তথাকথিত ভালোবাসার সম্পর্কটা এখানেই শেষ করতে চাই। তিনি ড্রয়ার থেকে একটা চেক বই বের করলেন। একটা ব্ল্যাঙ্ক চেক ছিঁড়ে সেটা টেবিলের উপর দিয়ে আকাশের দিকে ঠেলে দিলেন। এখানে তোমার পছন্দের অ্যামাউন্ট বসিয়ে নাও। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, যা চাও। শুধু আমার মেয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাও। এত টাকা দিয়ে তুমি ইউরোপের যে কোনো আর্ট স্কুলে ভর্তি হতে পারবে, নিজের গ্যালারি খুলতে পারবে। তোমার মতো ছেলের জন্য এটা একটা স্বপ্নের অফার। আকাশ চেকটুকরোর দিকে একবারও তাকাল না। তার দৃষ্টি স্থির ছিল অরিন্দম সেনের চোখের উপর। সে শান্ত গলায় বলল, কিছু জিনিস থাকে যা টাকা দিয়ে কেনা যায় না, মিস্টার সেন।
আত্মসম্মান, শিল্প আর ভালোবাসা, এই তিনটেই তার মধ্যে পড়ে। আপনি হয়তো আপনার মেয়েকে একটা পণ্য ভাবতে পারেন, কিন্তু আমার কাছে বৃষ্টি আমার পৃথিবী। আর আমার পৃথিবীকে আমি বিক্রি করি না গি। এই উত্তরটা অরিন্দম সেন আশা করেননি। তার মুখটা রাগে লাল হয়ে গেল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি হয়তো জানো না তুমি কার সাথে কথা বলছো। আমি চাইলে তোমার তুলি ধরার হাতটা চিরদিনের জন্য অকেজো করে দিতে পারি। তোমাকে এমন একটা কেসে ফাঁসাতে পারি যে সারা জীবন জেলের ভেতর পচতে হবে গু। তিনি আকাশের দিকে ঝুঁকে এসে হিসিয়ে বললেন, তোমার বাবা মা তো শিল্পী হওয়ার স্বপ্ন দেখতে দেখতেই পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাই না? রাস্তাঘাটে কখন কার সাথে কি হয়ে যায় তা তো কেউ বলতে পারে না আগে। এই কথাটা শোনার সাথে সাথে আকাশের শান্ত মুখের বাঁধ ভেঙে গেল। তার বাবা মায়ের মৃত্যু ছিল তার জীবনের সবচেয়ে বড় ক্ষত। সেই ক্ষতে অরিন্দম সেন নুন ছিটিয়ে দিলেন। সে উঠে দাঁড়াল, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আপনি খুব নিচু স্তরের মানুষ, মিস্টার সেন গু। স্তরের কথা তুমি আমাকে শেখাবে? অরিন্দম সেন চিৎকার করে উঠলেন। বেরিয়ে যাও আমার অফিস থেকে। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি তুমি নিজে থেকে শহর ছেড়ে না যাও, তাহলে এরপর যা হবে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে গু। আকাশ আর এক মুহূর্ত দাঁড়াল না। সে দ্রুত পায়ে সেই অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তার মনে হলো সে শুধু অরিন্দম সেনের অফিস থেকে বেরোয়নি, সে একটা নরক থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সে ভয় পায়নি। বরং তার ভেতরের জেদটা আরও বেড়ে গিয়েছিল। সে ঠিক করল সে লড়বে। বৃষ্টির জন্য, তাদের ভালোবাসার জন্য, আর নিজের আত্মসম্মানের জন্য। ওদিকে সেন বাড়িতে বৃষ্টি প্রায় একজন বন্দির জীবন কাটাচ্ছিল। তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, ইন্টারনেট সংযোগ বন্ধ, আর ঘরের বাইরে সর্বক্ষণ পাহারাদার। তার সাথে বাইরের জগতের যোগাযোগের আর কোনো উপায় ছিল না। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। তার সুন্দর মুখটা দুশ্চিন্তায় আর কান্নায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিন্তু বৃষ্টি হার মানার পাত্রী ছিল না। সে জানত তাকে এখান থেকে বেরোনোর একটা উপায় খুঁজতেই হবে। সুযোগটা এলো 3 দিন পর। অরিন্দম সেন জোর করে সিদ্ধার্থ খৈতান আর তার পরিবারকে ডিনারে আমন্ত্রণ জানালেন, বিয়ের তারিখ পাকা করার জন্য। ডিনারের পর অরিন্দম সেন যখন মিস্টার খৈতানের সাথে ব্যবসার আলোচনায় ব্যস্ত, তখন বৃষ্টি সিদ্ধার্থকে ইশারায় বাগানে ডেকে নিল। সিদ্ধার্থ একটু অবাক হয়েই তার পিছু পিছু এল। বাগানের আবছা আলোয় বৃষ্টির ফ্যাকাশে বিধ্বস্ত মুখটা দেখে সে চমকে উঠল। বৃষ্টি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? বৃষ্টির চোখে জল চলে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিছুই ঠিক নেই সিদ্ধার্থ। এই বিয়েটা আমার উপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। আমি অন্য একজনকে ভালোবাসি। সিদ্ধার্থের মতো আধুনিক মনস্ক ছেলের কাছে এই কথাটা অপ্রত্যাশিত ছিল না। সে শান্তভাবে বলল, আমি কিছুটা আন্দাজ করেছিলাম। তোমার বাবা যেভাবে তাড়াহুড়ো করছিলেন তাতেই আমার সন্দেহ হয়েছিল। শোনো বৃষ্টি, আমিও এই বিয়েটা করতে চাই না। আমার জীবন নিয়ে আমার নিজস্ব পরিকল্পনা আছে। আমি বাবার ব্যবসার চাপে পড়ে রাজি হয়েছিলাম মাত্র। বৃষ্টির মনে হলো সে যেন আধার সমুদ্রে একটা আলোর রেখা দেখতে পেল। সে প্রায় অনুনয়ের সুরে বলল, সিদ্ধার্থ, তুমি কি আমাকে একটা সাহায্য করবে? প্লিজ বলো কি করতে হবে। সিদ্ধার্থ ভরসা দিল। বৃষ্টি তাকে সবটা খুলে বলল। আকাশ আর তার সম্পর্কের কথা, তার বাবার আর কথা, আর তার বন্দি অবস্থার কথা। সব শুনে সিদ্ধার্থ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তোমার বাবা খুব প্রভাবশালী মানুষ বৃষ্টি। এর মধ্যে জড়ালে আমারও বিপদ হতে পারে। কিন্তু একজন মানুষকে তার ভালোবাসার থেকে আলাদা করে দেওয়ার মতো অন্যায় আর কিছু হতে পারে না। আমি তোমাকে সাহায্য করব। সেই রাত থেকেই শুরু হলো তাদের গোপন পরিকল্পনা। সিদ্ধার্থই হয়ে উঠল বাইরের জগতের সাথে বৃষ্টির একমাত্র যোগসূত্র। সে নিজের ফোন থেকে আকাশকে ফোন করল। আকাশ সবটা শুনে প্রথমে চমকে গেলেও পরে সিদ্ধার্থের সাহায্যের হাতটা গ্রহণ করল। সে জানত এই লড়াইটা সে একা জিততে পারবে না। আকাশ এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নেওয়ার জন্য প্রস্তুত হল। সে ঠিক করল সে অরিন্দম সেনকে জবাব দেবে তার নিজের ভাষাতেই, শিল্পের ভাষায়। কলকাতার সবচেয়ে বড় আর্ট ফেস্টিভ্যাল শুরু হতে আর মাত্র 7 দিন বাকি। আকাশ দিনরাত এক করে কাজ শুরু করল। সে শুধু বৃষ্টির সেই পোর্ট্রেটটা নয়, আরও কয়েকটা নতুন ছবি আঁকল। প্রত্যেকটা ছবিতে সে ফুটিয়ে তুলল সমাজের উঁচু তলার মানুষের দ্বিচারিতা, তাদের লোক দেখানো জৌলুস আর ভেতরের শূন্যতাকে।
সিদ্ধার্থ গোপনে সেই ফেস্টিভ্যালের একজন আয়োজকের সাথে কথা বলে আকাশের ছবিগুলো প্রদর্শনের ব্যবস্থা করল, তবে একজন রহস্যময় শিল্পী হিসেবে, যার নাম প্রদর্শনীর দিনই প্রকাশ করা হবে। আর ওদিকে বৃষ্টি তার দিক থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। সে বাবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে শুরু করল। সে বিয়েতে রাজি হওয়ার ভান করল, যাতে অরিন্দম সেনের সন্দেহ কিছুটা কমে এবং পাহারাদারের নজরদারি শিথিল হয়। অবশেষে সেই দিনটা এলো, আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধনের দিন। অরিন্দম সেন ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি খুব খুশি মেজাজে ছিলেন, কারণ তিনি ভেবেছিলেন তিনি জিতে গেছেন। বৃষ্টিকে তিনি বিয়ের জন্য রাজি করিয়েছেন, আর আকাশ নামের পথের কাঁটাটাকে তিনি শহর থেকে তাড়াতে পেরেছেন, কারণ তার লোকেরা জানিয়েছিল আকাশ তার স্টুডিও ছেড়ে উধাও হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হল। শহরের সব গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত। অরিন্দম সেন মঞ্চে দাঁড়িয়ে লম্বা বক্তৃতা দিলেন শিল্পের গুরুত্ব নিয়ে। তারপর এলো সেই মুহূর্ত। রহস্যময় শিল্পীর ছবির উপর থেকে পর্দা সরানো হবে। অরিন্দম সেন নিজে সেই পর্দা সরালেন। আর পর্দা সরতেই পিনপতন নীরবতা নেমে এলো গোটা হল জুড়ে। একদম মাঝখানে রাখা ছিল বৃষ্টির সেই বিশাল পোর্ট্রেটটা। ছবির নাম দেওয়া ছিল বন্দিনী রাজকুমারী গু। ছবিতে বৃষ্টির চোখে ছিল একরাশ হাহাকার, তার হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্না, আর সোনার খাঁচায় বন্দি এক পাখির আকুতি। ছবিটা এতটাই জীবন্ত ছিল যে মনে হচ্ছিল ক্যানভাস ফুঁড়ে বৃষ্টির আত্মা যেন সাহায্যের জন্য চিৎকার করছে। চারপাশে রাখা অন্য ছবিগুলোতেও ছিল অরিন্দম সেনের মতো মানুষদের মুখোশ খুলে দেওয়ার ইঙ্গিত। সবাই ফিসফিস করতে শুরু করল। অরিন্দম সেনের মুখটা রাগে, অপমানে আর বিস্ময়ে বিবর্ণ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে হলের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকল আকাশ। তার পরনে সাধারণ পোশাক, কিন্তু তার চোখে ছিল বিজয়ের আত্মবিশ্বাস। সে সোজা মঞ্চের দিকে এগিয়ে গেল। এই ছবিগুলো আমার আঁকা, আকাশ মাইকের সামনে দাঁড়িয়ে বলল। আর এই ছবির রাজকুমারী শুধু ক্যানভাসে বন্দী নয়, সে বাস্তবেও বন্দী। তাকে তার স্বপ্ন, তার ইচ্ছে আর তার ভালোবাসার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে শুধু একজনের ক্ষমতার লোভে। অরিন্দম সেন চিৎকার করে উঠলেন, সিকিউরিটি, বের করে দাও এই ছেলেকে এখান থেকে। কিন্তু তার আগেই হলের অন্য দরজা দিয়ে ভেতরে ঢুকল বৃষ্টি। তার পরনে কোনো দামি পোশাক নয়, একটা সাধারণ সালোয়ার কামিজ। তার পেছনে ছিল সিদ্ধার্থ। বৃষ্টি সোজা মঞ্চে উঠে আকাশের পাশে দাঁড়াল। সে মাইকটা হাতে নিয়ে কাঁপা কিন্তু দ্বিগলায় বলল, এই ছবিতে যা দেখছেন তা সত্যি। আমি সেই বন্দিনী রাজকুমারী। আর যে মানুষটা আমাকে বন্দী করে রেখেছেন তিনি আমার নিজের বাবা, মিস্টার অরিন্দম সেন গু। গোটা হল জুড়ে যেন বোমা ফাটল। সাংবাদিকরা তাদের ক্যামেরা নিয়ে হুমড়ি খেয়ে পড়ল। বৃষ্টি বলতে শুরু করল, বাবা, তুমি আমাকে সব দিয়েছ, টাকা, বিলাসবহুল জীবন, সম্মান। কিন্তু তুমি আমাকে আমার নিজের মতো করে বাঁচার অধিকারটা কোনোদিন দাওনি। আমি কাকে ভালোবাসব, কি নিয়ে পড়ব, কেমনভাবে বাঁচব, সব তুমি ঠিক করে দিতে চেয়েছ। কিন্তু আর নয়। আমি আকাশকে ভালোবাসি। ওর কাছে হয়তো তোমার মতো টাকা নেই, কিন্তু ওর কাছে একটা সৎ হৃদয় আছে, যা দিয়ে ও মানুষকে ভালোবাসতে জানে, সম্মান করতে জানে। আজ আমি তোমার এই সোনার খাঁচা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমি আমার জীবনটা আমার নিজের রঙে রাঙাতে চাই। অরিন্দম সেন পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। হাজার হাজার মানুষের সামনে, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানির নিচে তার সমস্ত অহংকার, সমস্ত ক্ষমতা চূর্ণবিচূর্ণ হয়ে গেল। তিনি তার জীবনের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তিতে হেরে গেছেন, তার নিজের মেয়ের কাছে। বৃষ্টি আকাশের হাতটা শক্ত করে ধরল। তারা দুজনে একসাথে মঞ্চ থেকে নেমে এলো। সিদ্ধার্থ তাদের দিকে তাকিয়ে একটা হাসির ইশারা করল। ভিড়ের মধ্যে দিয়ে যখন তারা বেরিয়ে যাচ্ছিল, তখন কেউ তাদের আটকানোর সাহস করল না। তারা সেই হল থেকে বেরিয়ে এলো এক নতুন ভোরের আলোয়। তাদের কোনো পিছুটান ছিল না, ছিল না কোনো ভয়। ছিল শুধু একে অপরের হাত, আর একসাথে এক নতুন জীবন শুরু করার স্বপ্ন। উপসংহার। 6 মাস পর কলকাতার দক্ষিণে একটা ছোট্ট ছিমছাম ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আকাশ একটা নতুন ক্যানভাসে রং লাগাচ্ছিল। তার পাশে বসে বৃষ্টি একটা পুরনো বাড়ির নকশা আঁকছিল। সে আবার তার আর্কিটেকচারের পড়াশোনা শুরু করেছে। তাদের জীবনে এখন আর মার্সিডিজ গাড়ি বা রোলেক্সের ঘড়ি নেই। আছে লোকাল বাসের ভিড় আর সাধারণ জীবনযাপন। কিন্তু তাদের মুখে যে শান্তি আর আনন্দ ছিল, তা সেনেদের প্রাসাদে কোনোদিন ছিল না। আকাশ তার অসমাপ্ত চোখের সেই ছবিটা শেষ করেছে। তার মায়ের চোখের ছবির পাশেই সে এঁকেছে বৃষ্টির চোখ।
এক জোড়া চোখে ছিল অপূর্ণ স্বপ্নের যন্ত্রণা, আর অন্য জোড়া চোখে ছিল স্বপ্ন পূরণের তৃপ্তি। বৃষ্টি আকাশের কাঁধে মাথা রেখে বলল, আমাদের এই ছোট্ট পৃথিবীটা কি সুন্দর, তাই না? আকাশ তুলিটা নামিয়ে রেখে বৃষ্টির হাতটা ধরল। সবচেয়ে সুন্দর, কারণ এই পৃথিবীর রং আমরা নিজেরা বেছে নিয়েছি। এখানে কোনো সীমানা নেই বৃষ্টি। ভালোবাসার কোনো সীমানা হয় না গি। দূরে তখন সূর্য ডুবছিল আকাশের ক্যানভাসে, আর বিকেলের আকাশে তখন একই রং, প্রেমের রং, মুক্তির রং, আর নতুন করে বাঁচার রং। বন্ধুরা, এই ছিল আমাদের গল্প। আশা করি আকাশ আর বৃষ্টির এই ভালোবাসার লড়াই আপনাদের মন ছুঁয়ে গেছে। এই গল্প আমাদের এটাই শেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনো সামাজিক বা আর্থিক সীমানা মানে না। নিজের স্বপ্নের জন্য আর ভালোবাসার জন্য লড়াই করার সাহসটাই সবচেয়ে বড় শক্তি। গল্পটা আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এক নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।